আজকে আবার চলে এসেছি কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করতে। প্রথম কোশ্চেন হলো তরল অনুপাতের আদর্শ মান কত। আমরা সবাই জানি যে তরল অনুপাতের আদর্শ মান অর্থাৎ কুইক রেশিওর আদর্শ মান হলো 1:1। এখন যদি আমাকে জানতে চাই কারেন্ট রেশিওর আদর্শ মান কত, কারেন্ট রেশিওর আদর্শ মান হলো অর্থাৎ স্ট্যান্ডার্ড রেশিও হলো 2:1। কারেন্ট রেশিওর ফর্মুলা, কারেন্ট রেশিও যদি ফর্মুলা জানতে চাই, কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। নাম্বার 1। নাম্বার 2, কুইক রেশিও। কুইক রেশিওর আদর্শ মান হলো 1:1। এর ফর্মুলা কুইক অ্যাসেটস ডিভাইডেড বাই কুইক লাইবিলিটিস। আচ্ছা, কুইক অ্যাসেট বের করার ফর্মুলা কারেন্ট অ্যাসেটস মাইনাস সিএল স্টক অর্থাৎ ক্লোজিং স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। রিপিট করে দিচ্ছি, কারেন্ট রেশিও অর্থাৎ চলতি অনুপাতের আদর্শ মান হলো 2:1। চলতি অনুপাতের ফর্মুলা কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। কুইক রেশিওর আদর্শ মান হলো 1:1। এর ফর্মুলা কুইক অ্যাসেট ডিভাইড বাই কুইক লাইবিলিটিস। আমাকে যদি জানতে চাই কুইক অ্যাসেট কি করে বের করব, কুইক অ্যাসেট বের করার ফর্মুলা কারেন্ট অ্যাসেট মাইনাস ক্লোজিং স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস। কুইক লাইবিলিটিস কারেন্ট লাইবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। নেক্সট কোশ্চেন জানতে চাইছে স্টক টার্নওভার রেশিও 6, অ্যাভারেজ স্টক 50,000, গ্রস প্রফিট রেশিও 20%, অ্যামাউন্ট অফ সেল কত। স্টক টার্নওভার রেশিও বলেছে 6। নেক্সট কোশ্চেন, স্টক টার্নওভার রেশিও 6। আমরা সবাই জানি স্টক টার্নওভার রেশিও ফর্মুলা কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক ইকুয়াল টু 6। এবার আমাকে কোশ্চেনে বলে দিয়েছে অ্যাভারেজ স্টক 50,000, তো COGS ডিভাইডেড বাই 50,000 ইকুয়াল টু 6। নেক্সট লাইন, তাহলে COGS আমার বেরিয়ে যাচ্ছে 50,000 ইন্টু 6 অর্থাৎ 3 lakhs। আচ্ছা, নেক্সট ফর্মুলা আমরা সবাই জানি যে সেলস ইকুয়াল টু COGS প্লাস গ্রস প্রফিট। কোশ্চেনে বলেছে গ্রস প্রফিট রেশিও 20%, গ্রস প্রফিট রেশিও 20% বলেছে, অর্থাৎ গ্রস প্রফিট রেশিও 20% বলে দেওয়ার কথাটির অর্থ হলো সেলের ওপর গ্রস প্রফিট 20, অর্থাৎ সেল 100, গ্রস প্রফিট 20, তাহলে কস্ট কত 80। আমাকে বলেছে কস্ট অফ গুডস সোল্ড 3 লাখ, সেল কত বা প্রফিটই বা কত, তো আমি লিখছি এখানে সেলস ইকুয়াল টু, সেল কত হবে 80, কস্ট অফ গুডস সোল্ড হলে সেল 100, তাহলে 1 হলে কত 100/80, তাহলে 3 লাখে কত। শূন্য কেটে যাচ্ছে করে ক্যালকুলেটর করে বেরোচ্ছে 3,75,000। সেল 3,75,000, তাহলে গ্রস প্রফিট কত, গ্রস প্রফিট বের করার ফর্মুলা সেল ইকুয়াল টু COGS প্লাস জিপি। তার মানে গ্রস প্রফিট ফর্মুলা কি সেল মাইনাস COGS, সাইড চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে সেলস মাইনাস COGS। তো সেল ছিল কত আমার অঙ্কে 3,75,000 আর COGS 3 লাখ, তাহলে আলটিমেটলি গ্রস প্রফিট বেরিয়ে গেল আমার 75,000 টাকা। তো আমার কোশ্চেনের রিকোয়ারমেন্ট ছিল সেল কত, তার মানে এখানে সেল কত বেরোলো 3,75,000। আমাকে কোশ্চেনে জানতে চেয়েছে স্টক টার্নওভার রেশিও 6। আচ্ছা, স্টক টার্নওভার রেশিও বের করার ফর্মুলা সবাই জানি কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। তো কস্ট অফ গুডস সোল্ড বলেনি, কিন্তু অ্যাভারেজ স্টক কোশ্চেনে বলেই যে অ্যাভারেজ স্টক কত 50,000, আর ক্রস মাল্টিপ্লিকেশন করলে 50,000 এর সঙ্গে 6 ইন্টু করলে কত হচ্ছে 3 lakhs, কস্ট অফ গুডস সোল্ড 3 lakhs। এবার কোশ্চেনে বলেছে গ্রস প্রফিট 20%, গ্রস প্রফিট 20% হলে সেল কত, তাহলে আমরা সবাই জানি সেল ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট, গ্রস প্রফিট 20, সেল 100, তাহলে COGS 80। এবার আমাকে সিম্পল ভাবে ঐকিক নিয়ম করতে হবে,
80 কস্ট অফ গুডস সোল্ড হলে সেল 100, 1 হলে কত 100/80, 3 লাখ হলে কত 3,75,000, সেল 3 লাখ কত, এটা আমার জানতে চেয়েছিল। তিন নম্বর কোশ্চেন বলেছে ডেটাস টার্নওভার রেশিও 5। আচ্ছা আমি তোমাদের লিখে দিই, ডেটাস টার্নওভার রেশিও বের করার ফর্মুলা, সব ফর্মুলায় কাজে লাগে, ফর্মুলা জেনে রাখো। ডেটাস টার্নওভার রেশিও বের করার ফর্মুলা, অরিজিনাল ডেটা টার্নওভার রেশিও বের করার ফর্মুলা হচ্ছে ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটার্স, ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটার্স। এখানে অ্যাভারেজ ডেটার্স বলা হয়েছে, অ্যাভারেজ ডেটার্স মিনস ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স ডিভাইড বাই 2, কিন্তু কখনো কখনো কোশ্চেনে যদি বিল রিসিভেবল থাকে তাহলে সেটাকেও এর মধ্যে ধরা হবে, তখন হয়ে যাবে ডেটার্স প্লাস বিল রিসিভেবল। আচ্ছা আমাকে জানতে চেয়েছে ডেটাস টার্নওভার রেশিও বলেছে 5, তাহলে হচ্ছে কালেকশন পিরিয়ড কত। তো তোমাদের বলে দিই, কালেকশন পিরিয়ড বের করার ফর্মুলা, কালেকশন পিরিয়ড ইকুয়াল টু 12 মান্থ। মাসে অ্যান্সার জানতে চাইলে তখন 12 মান্থ, দিনে অ্যান্সার জানতে চাইলে তখন উপরে হয়ে যাবে 365 ডেজ ডিভাইডেড বাই ডেটার্স টার্নওভার রেশিও। তো ডেটা 12 মান্থ আর ডেটার্স টার্নওভার রেশিও কোশ্চেনে বলে দিয়েছিল 5 টাইমস, তাহলে 12 ডিভাইড বাই 5 যেটা হবে অর্থাৎ 2.4 মান্থ, 2.4 মান্থ, কিন্তু আমাকে অপশন ছিল দিনে, তাহলে 2.4 মান্থ মানে কত দিন, 2.4 ইন্টু 30 ক্যালকুলেট করে যেটা হবে সেটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন জানতে চেয়েছে গ্রস প্রফিট রেশিও 25%, COGS 75,000, হোয়াট উইল বি দ্য সেলস। তো কোশ্চেনে বলেছে জিপি রেশিও 25%, তো জিপি রেশিও 25% মিনস, সবাই জানি 25% মিনস 1/4, অর্থাৎ এই যে জিপি রেশিও 25% 1/4, অর্থাৎ এটা 1/4 অন সেলস। অনলি জিপি রেশিও দেওয়া মানেই সেলের উপর, আর যদি কস্টের উপর কি করে বুঝবো বলে দেবে জিপি রেশিও অন কস্ট। জিপি রেশিও 25% বলা অর্থ হলো সেলের উপর, তো সেলের উপর 1/4, সেলের উপর 1/4 হলে আমরা সবাই জানি, দেখো এদিকে দেখো কস্ট, এদিকে সেলস, তো সেলের উপর 1/4 হলে তাহলে কস্টের উপর সবসময় 1 কমে যায়। এটা কি করে হবে, তাহলে ওপরে কত ছিল, ওপরে 1 ছিল, 1 একই বসবে, আর নিচে কত হবে, এই দুটোর বিয়োগফল 4 আর 1-এর বিয়োগফল 3, তাহলে 1/3, কস্টের উপর 1/3। কোশ্চেনে বলেছিল কস্ট অফ গুডস সোল্ড 75,000 টাকা হলে সেল কত, কস্ট অফ গুডস সোল্ড 75,000 টাকা হলে সেল কত। তো আমরা সবাই জানি সেলস ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড প্লাস জিপি। কস্ট অফ গুডস সোল্ড বলে দিয়েছে 75,000 টাকা, জিপি বের করতে বলেছে। তো জিপি কত বলেছে, জিপি বলেছে কস্টের উপর 1/3, আমার কস্ট কত 75,000, তাহলে 75,000-এর উপর 1/3 হবে, 75 উপর 1/3 মানে 25,000, 75,000 যোগ 25,000 ইকুয়াল টু 1 লাখ। নেক্সট কোশ্চেন বলেছে কারেন্ট রেশিও যদি 2:1 হয়, ওয়ার্কিং ক্যাপিটাল যদি 40,000 টাকা হয়, তাহলে হোয়াট উইল বি দ্য কারেন্ট অ্যাসেটস। নেক্সট কোশ্চেনে আসছি, কারেন্ট রেশিও, আগেই ফর্মুলা লিখি, কারেন্ট রেশিও বের করার ফর্মুলা CA/CL, CA/CL কত বলেছে 2:1, 2:1, অর্থাৎ যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি CA ইকুয়াল টু 2CL। আর একভাবে আমরা সবাই জানি ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেটের মান কত বেরিয়েছে, এখানে দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাসেটের মান বেরিয়েছে 2CL মাইনাস CL, আর ওয়ার্কিং ক্যাপিটাল কোশ্চেনে বলে দিয়েছে কত 40,000 টাকা। তার মানে আমি বলতে পারি 2CL থেকে CL বাদ দিলে কত হয়, CL হচ্ছে 40,000 টাকা, কারেন্ট লাইবিলিটি আমার বেরিয়ে গেল 40,000 টাকা। তো এখান দিয়ে বের করতে পারবো কারেন্ট অ্যাসেট কত, 2 ইন্টু 40,000 টাকা, অ্যান্সার হবে 80,000 টাকা। আমাকে কোশ্চেনে জানতে চেয়েছিল কারেন্ট রেশিও 2:1,
ওয়ার্কিং ক্যাপিটাল যদি 40,000 টাকা হয় তাহলে কারেন্ট অ্যাসেট কত? আমরা সবাই জানি কারেন্ট রেশিওর ফর্মুলা কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, এবং সেটা বলছে 2:1। তাই এটাকে যদি আমরা ভাঙি তাহলে হয় কারেন্ট অ্যাসেট ইকুয়াল টু 2CL, ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। এই যে কারেন্ট অ্যাসেট 2CL বের হলো, সেটা কারেন্ট অ্যাসেটস এর জায়গায় বসিয়ে দেবো 2CL মাইনাস CL। 2CL থেকে CL বাদ দিলে কত হবে অ্যান্সার? CL। আর ওয়ার্কিং ক্যাপিটাল 40,000 বলেছিল, CL এর মান 40,000। আর এই CA ইকুয়াল টু 2CL আমরা আগেই বের করেছি, CL এর মান 40,000 বসাবো। 2 এর সাথে 40,000 ইন্টু করলে 80,000। আমার কোশ্চেনে এটাই জানতে চাইছিল। নেক্সট কোশ্চেন জানতে যে মিশ্র অনুপাতের উদাহরণ দাও। মিশ্র অনুপাত হলো দেনাদারের অনুপাত হলো একটি মিশ্র অনুপাত। তার বলছে তরল অনুপাত, তরল অনুপাতকে ইংরেজিতে বলে কুইক রেশিও। তরল অনুপাত, তরল অনুপাতের আরেকটি নাম হলো অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও হচ্ছে তরল অনুপাত। চলমান প্রতিষ্ঠানের অপর নাম কি? স্থায়িত্বের নীতি। চলমান প্রতিষ্ঠানের আরেকটা নাম কি? স্থায়িত্বের নীতি। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি ডেটার টার্নওভার রেশিও 8, নেট ক্রেডিট সেল 3,20,000, হোয়াট উইল বি দ্য amount of closing debtors if closing debtors is higher than the opening debtors by 5,000? সবার প্রথমে বলেছে ডেটার টার্নওভার রেশিও 8, তাহলে লিখি আমরা ডেটার টার্নওভার রেশিও 8। টার্নওভার রেশিও 8 আমি আগেই বলেছি, এটা জাস্ট ছোট্ট একটা ট্রিক্স। ডেটার টার্নওভার রেশিও, যে কোনো টার্নওভার রেশিও বের করার ফর্মুলা হচ্ছে টার্নওভার মিনস সেল, অর্থাৎ সেলটা উপরে চলে যাবে, সেলটা উপরে চলে যাবে। নিচে কি হবে তাহলে? নিচে হবে কি আছে? ডেটার্স টার্নওভার, তাহলে ডেটার্সটা নিচে চলে আসবে। তাহলে ফর্মুলাটা এইভাবে যদি সাজাই, ডেটার্স টার্নওভার রেশিও, অর্থাৎ ডেটার্স বলতে কোন সেলকে বোঝায়? ক্রেডিট সেল। এখানে সেল বলতে ক্রেডিট সেল হবে, আর নিচে হবে ডেটার্স ইকুয়াল টু 8। আবার বলছি ডেটার্স টার্নওভার রেশিও বের করার ফর্মুলা হচ্ছে ক্রেডিট সেলস ডিভাইডেড বাই ডেটার্স ইকুয়াল টু 8। তো এবার দেখি কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনে বলেছে ক্রেডিট সেল বলেছে 3,20,000। তো এখানে লিখি ক্রেডিট সেল লিখবো 3,20,000 বাই ডেটার্স ইকুয়াল টু 8। এখান থেকে আমি কাটাকাটি করি, ডেটার্স বেরোচ্ছে 40,000 টাকা, আমাদের ডেটার্স বেরোচ্ছে 40,000 টাকা। নেক্সট বলেছে what will be the amount of closing debtors if closing debtors is higher than the opening debtors? অর্থাৎ এখানে যে ডেটার্স বলেছে এটা হচ্ছে অ্যাভারেজ ডেটার্স, অ্যাভারেজ ডেটার্স। তো অ্যাভারেজ ডেটার্স বের করার ফর্মুলা ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স ডিভাইডেড বাই 2। তো অ্যাভারেজ ডেটার্স আমার অঙ্কে বলেছে 40,000 টাকা। এবার দেখা যাক কি বলেছে ওপেনিং ডেটার্স এবং ক্লোজিং ডেটার্স এর মধ্যে কি ইনফরমেশন আমার কাছে আছে। ইনফরমেশন আমাকে বলছে যে ইফ ক্লোজিং ডেটার্স ইজ হায়ার দেন ওপেনিং ডেটার্স বাই রুপিস 5,000, বলছে ক্লোজিং ডেটার্স যদি ওপেনিং ডেটার্স এর চেয়ে 5,000 টাকা বেশি হয় তাহলে কি হবে। তো ওপেনিং ডেটার্স যা ছিল তাই লিখে দিচ্ছি, বলছে ক্লোজিং ডেটার্স ওপেনিং এর চেয়ে 5,000 বেশি, তার মানে কি আবার হবে ওপেনিং ডেটার্স প্লাস 5,000 ডিভাইডেড বাই 2, 40 ইন্টু 2 80,000, 5টা এইদিকে আসলে কি হবে মাইনাস 5,000, আর ওপেনিং ডেটার্স প্লাস ওপেনিং আসলে কত হবে 2 ওপেনিং ডেটার্স 75,000 ইকুয়াল টু 2 ওপেনিং ডেটার্স। তো এখান থেকে যদি আমাকে বলে ওপেনিং ডেটার্স কত, 75,000কে 2 দিয়ে ভাগ করলে আমার বেরিয়ে যাবে ওপেনিং ডেটার্স অর্থাৎ 37,500। কিন্তু আমার কোশ্চেনে জানতে চেয়েছিল ক্লোজিং ডেটার্স কত। খুবই ইজি, ক্লোজিং ডেটার্স কত বলেছিল, ক্লোজিং ডেটার্স ওপেনিং ডেটার্স এর চেয়ে 5,000 টাকা বেশি, তার মানে 37,500 প্লাস 5,000, অ্যান্সার হবে 42,500। কি কোশ্চেন ছিল? নেক্সট কোশ্চেন জানতে চেয়েছে মোট মুনাফার আদর্শ অনুপাত কত। মোট মুনাফার যে আদর্শ গ্রস প্রফিট রেশিওর আইডিয়াল রেশিও হচ্ছে গ্রস প্রফিট সাধারণত 20 থেকে 30% মধ্যে থাকে, আর নেট প্রফিটের আদর্শ অনুপাত কত, নেট প্রফিট সাধারণত 5 থেকে 10% হয়।
নেক্সট কোশ্চেন বলছে কুইক অ্যাসেট বলতে কি বোঝে, আমি আগেই বলে দিয়েছি কুইক অ্যাসেট বলতে কারেন্ট অ্যাসেট মাইনাস ক্লোজিং স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস। নেক্সট বলেছে ইফ অপারেটিং রেশিও 75% তাহলে অপারেটিং প্রফিট রেশিও কত? অপারেটিং প্রফিট রেশিও ইকুয়াল টু 100 মাইনাস অপারেটিং কস্ট রেশিও। তাহলে 100 মাইনাস অপারেটিং কস্ট 75 ছিল, তাহলে অ্যান্সার হবে 25%। তাহলে অপারেটিং প্রফিট রেশিও বের করার ফর্মুলাটা কি হচ্ছে, 100 থেকে যদি অপারেটিং কস্ট রেশিওটা বাদ দিয়ে দিই বাকিটাই প্রফিট, টোটাল কস্টটা বাদ দিয়ে দিলে তোমার প্রফিট হয়ে যাচ্ছে। টোটাল 100, আমি যদি ধরি 100 ছিল টোটাল, তার মধ্যে অপারেটিং কস্ট 75%, 25% অপারেটিং প্রফিট রেশিও। নেক্সট বলেছে ইন্টারেস্ট কভারেজ রেশিও নির্ণয়ের সময় নেট প্রফিট বলতে বোঝায় কি ধরনের নেট প্রফিট? ইন্টারেস্ট কভারেজ রেশিও যখন আমরা বের করি তখন নেট প্রফিট বলতে কোন নেট প্রফিটটাকে বোঝায়? হ্যাঁ, তখন নেট প্রফিট বলতে বোঝায় প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ পিবিআইটি। পিবিআইটি। নেক্সট কোশ্চেন বলেছে একই কোশ্চেন, কস্ট অফ গুডস সোল্ড 1,20,000, জিপি রেশিও 20%, ক্যাশ সেল 30,000, সরি কস্ট অফ গুডস সোল্ড 1,20,000 হবে, ক্যাশ সেল 30,000, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ক্রেডিট সেলস? তাহলে লেখা যাক একই ফর্মুলা, আমি আগেই বলেছি সেলস বের করার ফর্মুলা হচ্ছে সিওজিএস অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড প্লাস জিপি। আচ্ছা কি বলেছে আমাকে কোশ্চেনে বলেছে জিপি রেশিও 20%, জিপি রেশিও 20% বলেছে মানে সেলের উপর, সেল 100, জিপি 20, তাহলে সিওজিএস কত হবে 80। কোশ্চেনে বলে দিয়েছে সিওজিএস 1,20,000, সিওজিএস 1,20,000, তার মানে আমার গ্রস প্রফিট কত, সেল কত, এখানে লিখছি সেল। ঐকিক নিয়ম করব, কস্ট অফ গুডস সোল্ড যখন 80, সেল তখন 100, তার মানে 1 হলে কত হবে 100/80, 1,20,000 হলে 20,000 হলে কত হবে? দেড় লাখ টাকা। 1.5 লাখ টাকা আমার সেল বেরোলো। এবার দেখো আমরা জানি কি টোটাল সেলস ইকুয়াল টু ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেলস। তো ক্যাশ সেল অঙ্কে 30,000 বলে দিয়েছে, ক্রেডিট সেল বলেনি, টোটাল সেল 1.5 লাখ টাকা। তার মানে আমার যে অ্যান্সার জানতে যে ক্রেডিট সেল কত, ক্রেডিট সেল হবে 1.5 লাখ থেকে 30,000 বাদ দিলে মানে 1,20,000 হয়ে গেল ক্রেডিট সেলস। নেক্সট যে লাস্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, আমরা সবাই জানি পরীক্ষায় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে দেবে এবং একটা ব্যালেন্স শিট দেবে। ব্যালেন্স শিটের সবার প্রথমে অ্যাসেট দিকে, এটা হচ্ছে অ্যাসেট সাইড, এটা লাইবিলিটি সাইড। অ্যাসেট সাইডে প্রথমে কি থাকে, ফিক্স অ্যাসেট, যেমন ফিক্স অ্যাসেট কি থাকতে পারে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, মোটর কার, আর কি থাকতে পারে ইনভেস্টমেন্ট। আর কি থাকে এদিকে কারেন্ট অ্যাসেট, আমরা সবাই জানি কারেন্ট অ্যাসেট কি হয়, স্টক, ডেটার্স, ক্যাশ, প্রিপেড এক্সপেন্সেস, বিল রিসিভেবল, এক্সেট্রা। এইদিকে কারেন্ট লাইবিলিটি কতগুলি, আচ্ছা লিখে দিচ্ছি কতগুলো পরীক্ষায় দিতে পারে, কতগুলো কারেন্ট অ্যাসেটের নাম লেখো, স্টক, ডেটার্স, ক্যাশ, ব্যাংক, বিলস রিসিভেবল, প্রিপেড এক্সপেন্সেস, এক্সেট্রা। কারেন্ট লাইবিলিটি ক্রেডিটার্স, bills payable, outstanding expenses, etc.
তার আগে কি থাকে? লোন। লোন বলতে এখানে ডিবেঞ্চারকে বোঝানো হয়েছে, ডিবেঞ্চার বা আদার্স লোন। তার আগে কি থাকতে পারে? ক্যাপিটাল, নেট প্রফিট, এই সাধারণত থাকবে। বেসিক্যালি ক্যাশ ফ্লো 3 ধরনের হয়। নাম্বার 1 অপারেটিং ক্যাশ ফ্লো, নাম্বার 2 ইনভেস্টিং ক্যাশ ফ্লো, নাম্বার 3 ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো। প্রথমে বিজনেসের টাকা ফাইন্যান্স করা হয়, অর্থাৎ ফাইন্যান্স বলতে বোঝায় যেখান থেকে বিজনেসের টাকা আসে সেটাকে বলে ফাইন্যান্স। অর্থাৎ বিজনেস যখন স্টার্ট করা হয়, মালিক যেই টাকাটা বিজনেসে নিয়ে আসে সেটাই হচ্ছে ফাইন্যান্স। অর্থাৎ এই ক্যাপিটাল যেটা আছে, ক্যাপিটালটা পুরোপুরি ফাইন্যান্সে চলে যাবে, ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো। নেক্সট, শুধু মালিকের ক্যাপিটাল দিয়ে বিজনেস হতে পারে না, তাছাড়াও বাইরে থেকে টাকা আনার দরকার হতে পারে, অর্থাৎ লোন, মার্কেট থেকে বা ব্যাংকের থেকে যদি কোনো লোন নেওয়া হয় সেটাও ফাইন্যান্সের মধ্যে পড়বে। তাহলে বোঝা গেল ক্যাপিটাল আর ডিবেঞ্চার দুটোই ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো। নেক্সট, এই যে ফাইন্যান্স বিজনেসে যত টাকা ফাইন্যান্স হলো সেই টাকাটা দিয়ে কোনো অ্যাসেট পারচেস করে, অ্যাসেট বলতে ফিক্স অ্যাসেট, ইনভেস্টমেন্ট, এগুলো পারচেস করে, অর্থাৎ এই দুটো ইনভেস্টিং ক্যাশ ফ্লোতে চলে যাচ্ছে, এই দুটো ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লোতে চলে যাচ্ছে। আর বাকি রইল যে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস আর নেট প্রফিট, সমস্ত কিছু বিজনেস অপারেট করতে কাজে লাগে, এইগুলো সব অপারেটিং ক্যাশ ফ্লোতে যাবে। কোশ্চেন জানতে যে পাওনাদারদের কাছ থেকে ক্যাশ ডিসকাউন্ট কি, অর্থাৎ ক্রেডিটার্সের থেকে যে ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যায় এটা এদের মধ্যে কোনোটিই নয়, অর্থাৎ এটা এটা এক ধরনের অপারেটিং ক্যাশ ফ্লো। তো অপারেটিং ক্যাশ ফ্লো যে অপারেটিং প্রফিট বের করতে কাজে লাগে। প্রকৃতিগত দিক দিয়ে নগদ প্রবাহ বিবরণী হলো গতিশীল ধারণা। নিচের কোনটি অর্থ সংস্থাত কার্যকলাপের অন্তর্ভুক্ত, অর্থাৎ কোনটি ফিনান্সিয়াল ক্যাশ ফ্লোর মধ্যে পড়ছে? মজুত পণ্য বৃদ্ধি নয়, স্থায়ী সম্পত্তি ক্রয় নয়, ব্যাংক ঋণ পরিশোধ, অর্থাৎ ব্যাংক লোন পেমেন্ট করে দেওয়া, ব্যাংকের থেকে লোন নিলে পেমেন্ট করাটাকেই বলে ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো। নগদ প্রবাহ বিবরণী কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে আছে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3-তে আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বিষয়গুলি কটি ভাগ করা যায়? আগেই বলি 3টি ভাগে, অপারেটিং ক্যাশ ফ্লো, ইনভেস্টিং ক্যাশ ফ্লো এন্ড ফিনান্সিয়াল ক্যাশ ফ্লো। কোনটি নির্ভর সংক্রান্ত কাজের অন্তর্ভুক্ত নয়? নির্ভর সংক্রান্ত মিন্স অপারেটিং ক্যাশ ফ্লো। কোনটি অপারেটিং ক্যাশ ফ্লোর মধ্যে পড়ে না? লগ্নিপত্র বিক্রয়, অর্থাৎ সেল অফ ইনভেস্টমেন্ট। নগদ প্রবাহ বিবরণী হলো একটি নগদ ভিত্তিক হিসাব। সুদ প্রদান কোন ধরনের কাজের অন্তর্গত? বিজনেস করতে গেলে কারোর থেকে লোন নেওয়া এবং লোনের টাকাটা যখন পেমেন্ট করা, অর্থাৎ লোনের যে ইন্টারেস্টটা পেমেন্ট করা হয় সেটা আমার ফাইন্যান্স রিলেটেড। লোন যেহেতু ফাইন্যান্স, তাই লোনের উপর ইন্টারেস্টটাও ফাইন্যান্সই হবে, তাই এটা অর্থ সংক্রান্ত। গুডউইল অবলোপন হলো এক ধরনের অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ গুডউইল রিটেন অফটাকে বলে অপারেটিং অ্যাক্টিভিটিস, কিন্তু গুডউইল যদি পারচেস করা হয় সেটা ইনভেস্টিং ক্যাশ ফ্লো। AS3 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী করা বাধ্যতামূলক সেই সব প্রতিষ্ঠানে যাদের আর্থিক বছরে মোট বিক্রয়ের পরিমাণ 50 কোটি টাকার বেশি।